দেখো বন্ধুরা, টম্বলটি বাঁক নিয়ে রস আইল্যান্ডের সাথে মিশেছে, আর এদিকে স্মিথ আইল্যান্ডের সাথে। আমি দাঁড়িয়ে আছি টম্বলোর একদম মাঝখানে। আহা, প্রাণ জুড়িয়ে গেল। চারদিকের এই দৃশ্য, সমুদ্রের জল গায়ে মাখা আর লবণাক্ত হাওয়ায় কালো হাওয়া, আর কি চাই। কচ্ছপের দেশ ধানিনালার ম্যানগ্রোভ অরণ্য, ঝাউবন ও নির্জন সৈকতের মিডিল আন্দামানকে পিছনে ফেলে আমাদের গাড়ি চলতে লাগলো নর্থ আন্দামানের দিকে। পথ সেই বিখ্যাত গ্রেট আন্দামান ট্রাঙ্ক রুট। এই সেই বিখ্যাত রাস্তা যেটি পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর পর্যন্ত 298 কিলোমিটারের লম্বা পথ অতিক্রম করেছে, যার অধিকাংশটাই গেছে ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের মধ্য দিয়ে। মাঝে মাঝে অবশ্য নারকেল, কলা ও সুপারি গাছের বাগিচাও চোখে পড়ল, কোথাও কোথাও চাষের জমি। আর যার সাথে চলেছি সে হলো আমাদের রাকেশ ভাই। পুরো নর্থ আন্দামান ওর গাড়িতেই আমরা ঘুরব। বাঙালি ছেলে, এক কথায় অনবদ্য। খুবই কম রেটে ও আমাদের 5 দিনে নর্থ আন্দামান ঘুরিয়েছে। আর কত দিক থেকে যে হেল্প করেছে তা বলে বোঝাতে পারবো না। তোমরা চোখ বন্ধ করে ওর সাথে আন্দামান প্ল্যান করতেই পারো। ওর নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পথে কয়েকবার চা ও ব্রেকফাস্ট বিরতি নিয়ে আমরা চলে এলাম নর্থ আন্দামানের শেষ শহর ডিগলিপুরের হোটেল ল্যান্ডফলে। ধানিনালা থেকে সময় লাগলো 3 ঘন্টার মতো, 122 কিলোমিটারের লম্বা পথ। হোটেল ল্যান্ডফল নামটি নর্থ আন্দামানের একটা দ্বীপের নাম থেকে নেওয়া হয়েছে। এরিয়াল বে জেটির সবচেয়ে কাছে এর অবস্থান। হোটেলের সামনে নর্থ আন্দামানের ম্যাপ ও ঘোরার জায়গার ছবি দেওয়া আছে। চলো রুমগুলো দেখাই। মাত্র 1200 টাকায় 4 বেডেড রুম, একেবারে ঝাঁ চকচকে। হোটেলের ম্যানেজার দেবদা খুবই ভালো লোক। যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। সামান্য একটু বিশ্রাম নিয়ে আমরা চললাম ডিগলিপুরের এরিয়াল বে জেটির দিকে। এটি একটি বন্দর। অতীতের পোর্ট কর্নওয়ালিস এখন এরিয়াল বে জেটি। সামনে প্রচুর কাঠ জড়ো করা। আসলে এই জেটি থেকেই নর্থ আন্দামানের মূল্যবান কাঠ এক্সপোর্ট হয়। এরিয়াল বে জেটির প্যাসেঞ্জার ওয়েটিং হল। এখান থেকে পোর্ট ব্লেয়ার ও হ্যাভলকে সরকারি জাহাজ চলাচল করে। পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগে প্রায় 15 ঘন্টা। জেটির পাশে একটা কাউন্টার থেকে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যাবার জন্য টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য বেশ বেশি। 8 জনের বোটে প্রতিজন খরচ পড়ল 1000 টাকা করে। টিকিট কাটার সময় অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে। তো আর দেরি কেন, চলা যাক আন্দামানের সেরা শিরোপা জিতে নেওয়া সেই বিখ্যাত রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে। আমাদের স্পিডবোট চলতে লাগলো এরিয়াল বের নীল জলরাশি ভেদ করে। রস অ্যান্ড স্মিথে যেতে সময় লাগবে 25 মিনিটের মতো। আন্দামানে সমুদ্রযাত্রা বড় রোমাঞ্চকর। সমুদ্রের ওপারে কত পাহাড়ি দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে। এইভাবে কিছুক্ষণ যেতে যেতে সামনে 2টি দ্বীপ চোখে পড়ল। আর দ্বীপ দুটি সরু সাদা সুতো দিয়ে যেন বাঁধা রয়েছে। আর এই রহস্যের দিকে এগিয়ে চলল আমাদের ছোট স্পিডবোট। আহা, কি অপরূপ দৃশ্য! ডান দিকের দ্বীপটির নাম রস আর বাম দিকেরটার নাম স্মিথ। স্মিথ দ্বীপটি বেশ বড়, নর্থ আন্দামান দ্বীপেরই একটা প্রান্ত। আর রস দ্বীপটি খুবই ছোট।
দ্বীপের কাছাকাছি কচ্ছপের অবস্থান, তাই আমার গোপ্রো ক্যামেরাটা সমুদ্রে ডুবিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জলের নিচে কত কোরাল, আহা, চোখ জুড়িয়ে গেল। আন্দামান জুড়ে শুধু কোরাল আর কোরাল। এ প্রসঙ্গে বলি, বোট চালকরা কচ্ছপ দেখানোর জন্য আলাদা করে টাকা নেয়। তোমরা কখনোই কচ্ছপ দেখার জন্য টাকা দেবে না, ভাগ্যে থাকলে এমনিই দেখা মিলবে। না, আমরা অবশ্য কচ্ছপের দেখা পেলাম না। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত সেই দ্বীপে। এটা স্মিথ আইল্যান্ড। সামনে এরিয়াল বে বা উপসাগর, আর তার পিছনে আমার চাঁদের পাহাড় স্যাডল পিক, আর ওই যে রস আইল্যান্ড। আর রস ও স্মিথ আইল্যান্ডকে যুক্ত করেছে এই বালির বাঁধ, আর ওপারে ঘন নীল এরিয়াল বে, আর তারপর স্মিথ দ্বীপের বাকি অংশ। জলের রং আর স্বচ্ছতা দেখো বন্ধুরা, সূর্যের আলো মেখে স্বর্গীয় রূপ ধারণ করেছে। আহা, এই রূপ বর্ণনা করব কিভাবে? সমুদ্রের প্রান্তে স্মিথ দ্বীপটি একটি হরিয়ালের মতো যেন সমুদ্রে শুয়ে আছে। রসদ্বীপ ও তার সামনের সৌন্দর্য দেখো বন্ধুরা, দুদিক থেকে সমুদ্র আছড়ে পড়ছে বালির বাঁধে। আই লাভ রস অ্যান্ড স্মিথ গাছের ডাল দিয়ে সুন্দর করে লেখা হয়েছে। এই জায়গাটা যে কতটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না, এখনো তো তোমাদের কিছুই দেখাইনি। তো চলো দেখা যাক রস অ্যান্ড স্মিথে কি সৌন্দর্য লুকিয়ে আছে। বন্ধুরা, এই যে বালির বাঁধ দেখতে পাচ্ছ, তার ভৌগোলিক নাম টম্বলো। দুদিক থেকে সমুদ্রের ঢেউয়ের সঞ্চয়কার্যের ফলে বালি সঞ্চিত হয়ে অনেক সময় দুটি দ্বীপকে সংযুক্ত করে, আর এই সংযুক্তকারী বালির বাঁধকেই টম্বলো বলে। আন্দামানের কয়েকটি দ্বীপে এরকম প্রাকৃতিক ভাস্কর্য আছে, তার মধ্যে রস অ্যান্ড স্মিথেই একমাত্র পর্যটকরা আসতে পারে। ভারতের সবচেয়ে সুন্দর টম্বলো এটাই। দুদিকের সমুদ্রে পা ডুবিয়ে ডুবিয়ে চলেছি। বন্ধুরা দেখো, সামনে একটা বাঁশের সীমানা করা, ওদিকে যাওয়া নিষেধ। একটি যুগল অবশ্য ওপারেই ছবি তুলছে, ওদের পার করেই চলেছি। আজকে আর কোনো বিধিনিষেধ মানব না, প্রয়োজনে মারপিট করব। আজ আমাকে কেউ আটকাতে এসো না, মার খেয়ে মরে যাবে একদম। দেখো বন্ধুরা দেখো, দুদিকের সমুদ্র এই বালির বাঁধের ওপর এসে মিশেছে। ও মাই গড, কি দৃশ্য! অদ্ভুত, অভাবনীয়, আমার কথা বলার ভাষা নেই। এ কি অপরূপ দৃশ্য! এত জায়গা ঘুরেছি, এ দৃশ্য তো কখনো দেখিনি। এ প্রসঙ্গে বলি, জোয়ারের সময় পুরো টম্বলোটি ডুবে যায়, আর ভাটার সময় জেগে ওঠে। আমরা এসেছি জোয়ারের জাস্ট একটু পরে, যাতে অল্প জলে এই বাঁধ বরাবর কিছুটা এগোতে পারি। আন্দামানে এলে জোয়ার ভাটার পরিস্থিতি ও টাইম জানার জন্য একটি অ্যাপ অবশ্যই ডাউনলোড করো, টাইডস অ্যান্ড কারেন্ট। এই অ্যাপের মাধ্যমেই আমি এই দ্বীপে আসার সময় ঠিক করেছিলাম, যার ফলে জোয়ার ভাটা দুটোই ভালোভাবে দেখতে পেরেছি। ভিডিওর একদম শেষে এই অ্যাপ সংক্রান্ত তথ্য আমি তোমাদের শেয়ার করেছি, তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য জানতে পারবে। দেখো বন্ধুরা, টম্বলোটি বাঁক নিয়ে রস আইল্যান্ডের সাথে মিশেছে, আর এদিকে স্মিথ আইল্যান্ডের সাথে। আমি দাঁড়িয়ে আছি টম্বলোর একদম মাঝখানে। আহা, প্রাণ জুড়িয়ে গেল। চারদিকের এই দৃশ্য, সমুদ্রের জল গায়ে মাখা আর লবণাক্ত হাওয়ায় কালো হওয়া, আর কি চাই। এরিয়াল বের ওপারে দেখা যাচ্ছে আমার চাঁদের পাহাড় স্যাডল পিক, 737 মিটার উচ্চতা। আগামীকালই তোমাকে জয় করতে আসছি।
প্রথম বাঙালি ব্লগার হিসাবে উঠব তোমার চূড়ায়। পরিচয় করাবো স্যাডেল পিকের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে। আর এগোলাম না, ভয় নয়। রসদ্বীপ যেহেতু সংরক্ষিত বনাঞ্চল, তাই টিকিট কেটে তবেই যেতে হবে। আর ভাটাতেই যাবার পারমিশন পাওয়া যায়, তাই আপাতত স্মিথেই ফিরে আসি। ভাটাতে যাব রস আইল্যান্ডের রস খেতে। স্মিথ আইল্যান্ডের চাঁদমালার মতো সমুদ্র সৈকত, এখানে স্নান করার পারমিশন আছে। রস অ্যান্ড স্মিথ পুরো সেফ জোন, কোনো দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, তাই নিশ্চিন্তে ওদের দেখানো এরিয়াতে স্নান করতে পারো। স্মিথ দ্বীপের আরেক দিক, পুরো দ্বীপ জুড়েই বিরাট নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। একটা ছোট্ট ওয়াচ টাওয়ার, চলো ওঠা যাক। ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। দেখো বন্ধুরা, কি ভিউ! স্মিথ দ্বীপ থেকে শুরু করে 360 ডিগ্রি ভিউ দেখো। আর দেখতে দেখতে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আন্দামানের যে রূপ ও বৈচিত্র্য আমি দেখিয়েছি ও দেখাবো, এত ডিটেলসে আর কোথাও পাবে না। আহা কি রূপ! আমি তো পুরো পাগল হয়ে গেছি। পিছনে স্মিথ দ্বীপের অসংখ্য নারকেল গাছ ও রেস্ট নেওয়ার খড়ে ছাওয়া ছোট ছোট ঘর। চললাম স্মিথ দ্বীপের ভিতরে, দেখি তার ভিতরে কি সৌন্দর্য অপেক্ষা করছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি বোর্ডে লেখা ওয়েলকাম টু স্মিথ আইল্যান্ড, আর কিছু নিয়মাবলী। কিছু কার্টুনও করা রয়েছে পরিবেশ সচেতনতার জন্য। সারিবদ্ধ কত নারকেল গাছ দেখো, দুদিক থেকে যেন অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। পুরো আন্দামান জুড়ে কত যে নারকেল গাছের বাসস্থান বলে বোঝানো যাবে না। সেই নারকেল গাছের ফাঁক দিয়েই একরাশ রাগ নিয়ে একজনের আবির্ভাব। চারদিকটা কি সুন্দর দেখো বন্ধুরা, বিশাল ঘাসের প্রান্তর আর অসংখ্য বসার জায়গা। শীতকালে এখানে প্রচুর পর্যটক সমাবেশ ঘটে। এখানে থাকার কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, তাই মাত্র 3 ঘন্টা এখানে থাকা যায়। আমরা অবশ্য একটু বেশি টাকা দিয়ে 4 ঘন্টা এখানে ছিলাম। এবার সমুদ্রে নামার পালা। প্যারাগুয়ে ও উরুগুয়েকে সঙ্গে নিয়ে জলে নেমে পড়লাম। আর স্নরকেলিং না করলে কি আর হয়? আমি কলকাতা থেকেই স্নরকেলিং কিট কিনে নিয়ে গিয়েছিলাম, তাই একাধিক জায়গায় স্নরকেলিং করেছি। তো চলো ডুব দেওয়া যাক আর দেখে নিই সমুদ্রের নিচটা কতটা সুন্দর। ও মাই গড, কি দেখছি এসব! সূর্যের আলো পড়ে জলের তলার সাদা বালি ঝকঝক করছে। তৈরি হয়েছে এক অদ্ভুত সুন্দর চিত্র। আর জল এতটা ক্লিন যে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। একটা মাছ এলো কোথা থেকে, তার পিছনে পিছনে একটু যাওয়া যাক। একটু পরেই অবশ্য কোথায় পালিয়ে গেল একটা বড় মৎস্য পুরুষ দেখে। জলের উপরের দিকটা যেন কেউ নীল কাপড় মেলে দিয়েছে। মাঝখানটা ঘন নীল রং দূরে গিয়ে মিশে গেছে। আর নিচটা দেখো, নিচের বিবরণটা আর দিতে পারলাম না। এদিকটায় কোরাল নেই, কোরাল আছে আর একটু দূরে, সেখানে যাবার পারমিশন নেই। শুনেছি স্কুবা ডাইভিং ও স্নরকেলিং করার ব্যবস্থা শীঘ্রই চালু হবে।
অনেকক্ষণ স্নান পর্ব চলল। খিদেতে পেট জ্বলছে, এবার লাঞ্চ করতে হবে। ইতিমধ্যে ম্যাডাম এসে হাজির। সে অবশ্য কালো হয়ে যাবার ভয়ে জলে নামেনি। ছায়ায় বসে সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ খাবার মজাটাই আলাদা। এখানে একটাই দোকান আছে, খাবারও তেমন কিছু ভালো পাওয়া যায় না, তাই হোটেলের সামনের একটা রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে এনেছিলাম। প্যারাগুয়ে আর উরুগুয়ে ভীষণ খুশি, কদিন ধরে দুজনে খুব এনজয় করেছে। একটু রেস্ট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমার ঠিকুজি কুষ্টিতে নেই। এগিয়ে চললাম রস দ্বীপের দিকে। আর এখন সমুদ্রের ভাটাও চলছে। ওয়াচ টাওয়ারের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন বসে থাকে পারমিশন দেওয়ার জন্য। ফর্ম ফিল আপ করে প্রবেশ মূল্য ও ক্যামেরা বাবদ 120 টাকা নিল। না, আর কোনো বিধিনিষেধ নেই। এগোতে লাগলাম ছোট্ট রস দ্বীপের কাছে। টম্বলটিকে দেখো বন্ধুরা, পুরোটাই এখন জলের উপর। ভাটাতে দুটো দ্বীপই জুড়ে যায় এই বালির বাঁধ টম্বলোর দ্বারা। যেমন এস আকৃতির বাঁক নিয়ে দুটো দ্বীপকে যুক্ত করেছে। শুনেছি ঋতুভেদে এই বাঁক কখনো একটু বাড়ে, আবার কখনো কমে। ভৌগোলিক কারণে অনেক সামুদ্রিক বাঁধেই এই ঘটনা ঘটে। স্যান্ডবারটি বেশ লম্বা, দৈর্ঘ্যে 500 মিটার। স্যান্ডবারের দুপাশে এরিয়াল বের দুই চিত্র। একদিকে কুল কিনারাহীন ঘন নীল সমুদ্র ছোট ছোট ঢেউ নিয়ে আছড়ে পড়ছে, আর অন্যদিকে শান্ত সবুজাভ জলরাশি সূর্যের আলোতে চিকচিক করছে। আর পিছনে আমার চাঁদের পাহাড় স্যাডল পিক। চলে এলাম রস দ্বীপের একেবারে কাছে। ওয়েলকাম করার জন্য সে দাঁড়িয়ে আছে। রস আইল্যান্ড 1.01 স্কোয়ার কিমির একটি ছোট্ট দ্বীপ। অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানও লেখা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ডে। তো চলো ঢোকা যাক রসদ্বীপের অন্দরে, দেখি কি লুকিয়ে আছে রসদ্বীপে। রসদ্বীপটি একটি প্রোটেক্টেড ফরেস্ট, তাই পারমিশন নিয়ে যেতে হয়। খড়ে ছাওয়া কয়েকটা বসার জায়গাও আছে। অসংখ্য গাছগাছালিতে ভরা রসদ্বীপ। মোটা কাণ্ডযুক্ত ও বিরাট অধিমূল নিয়ে একটি বিরাট গর্জন গাছ। এগিয়ে চললাম আরও সামনের দিকে। চারদিকটা ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আর কিছু ম্যানগ্রোভ গাছও আছে। ম্যানগ্রোভ ও বৃষ্টি অরণ্যের এই অপূর্ব সহাবস্থান ভারতের একমাত্র আন্দামানেই দেখা যায়। এই মুহূর্তে এই দ্বীপে আমি একা, কোথাও কেউ নেই। আমার সাথে কয়েকজন এখানে আসার টিকিট কেটেছিল, কিন্তু কাউকেই তো দেখছি না। এগিয়ে চললাম দ্বীপের পথ চলা রাস্তা দিয়ে। বনভূমির তলদেশ পরিষ্কার হওয়ায় সরীসৃপের ভয় নেই। এগোতে এগোতে ম্যানগ্রোভ গাছের বিশাল ঝোপ চোখে পড়ল। ওদিকটাই যাওয়া যাক, দেখি এখান থেকে সমুদ্রকে কেমন দেখতে লাগে। গাছের তৈরি গুহার মধ্য দিয়ে যেন চলেছি, আর সেই গুহা পার করতেই বিস্ময়। কালচে নীল রঙের সমুদ্রের ওপারে স্মিথ দ্বীপকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে, আর এপারটা কুল কিনারাহীন। হে রস অ্যান্ড স্মিথ, কত দিক থেকে তোমার সৌন্দর্য দেখব বলো তো। চলো আর কোনো দিকে যাওয়া যায় কিনা দেখি। এদিকটায় যাওয়া যাক। শুনেছি রসদ্বীপের ভিতরে অনেকটাই যাওয়া যায়, কিন্তু একা হওয়ায় আর যাওয়ার সাহস পেলাম না। যতটুকু যাওয়া যায় সেটাই দেখাই তোমাদের। কত গাছে ভরা জঙ্গল দেখো বন্ধুরা। কোনো একটা গাছকে আঁকড়ে ধরে একটা বট গাছ
বেশ পশা সাজিয়েছে। আর ভিতরে যাব না, বেশি সাহস দেখানো ঠিক হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাই। কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা, পড়ন্ত বেলার আলোয় সমুদ্রের রঙও কেমন পাল্টে গেছে। সাদা বালির সৈকতকেও হালকা লালচে লাগছে। বিদায় রসদ্বীপ, ক্ষণিকের সাক্ষাতে আমি আপ্লুত। তুমি ভালো থেকো তোমার নির্জনতা ও সুন্দর রূপ নিয়ে। বেরিয়ে এসে দেখি আমার সাথে যারা টিকিট কেটেছিল তারা রসদ্বীপের বাইরেই ঘোরাফেরা করছে। কেন ভিতরে এলো না বুঝলাম না। ফিরে চললাম আবার স্যান্ডবার পার করে। ভাটার জল অনেকটা সরে গেছে, আর টম্বলটিও বেশ চওড়া হয়েছে। ক্যামেরায় প্রকৃতির অনেক ছবি তুলেছি, এবার একটু নিজের ছবিও দেখাই তোমাদের। পৃথিবীর সর্বসুখ অর্জন করে আমি ফিরে চলেছি স্মিথ দ্বীপের কাছে, ঢেউয়ের সাথে কথা বলতে বলতে, দুদিকে সমুদ্রসহ 360 ডিগ্রি দৃশ্য দেখতে দেখতে। দেখা যে শেষ করতে ইচ্ছে করছে না। পড়ন্ত বিকেলের আর এক রূপ যে চারদিকে ফুটে উঠেছে। আজ রস অ্যান্ড স্মিথের স্যান্ডবার থেকে আমার চাঁদের পাহাড়কে দেখছি, আর আগামীকাল চাঁদের পাহাড়ের চূড়া থেকে রস অ্যান্ড স্মিথ ও স্যান্ডবারকে দেখব। দেখো বন্ধুরা, শান্ত স্যান্ডবারটি কত চওড়া হয়েছে, আর একটু জল সরে গেলে আরো চওড়া দেখতে লাগবে। এবার চুপচাপ একটু বসলাম। সামনে কয়েকজন সমুদ্র স্নানের মজা নিচ্ছে, আর কয়েকজন শুধু সমুদ্রে পা ডুবিয়েই আনন্দ উপভোগ করছে। এবার ফেরার সময় হলো। 4 ঘন্টা কোথা থেকে যে পার হয়ে গেল বুঝতে পারলাম না। কোনো ভাসমান যেটি না থাকায় জলে পা ডুবিয়েই বোটে গিয়ে উঠতে হবে। অন্যদের কাছে এটা সমস্যার হলেও আমার কাছে বেশ আনন্দের। লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। সমুদ্র এত স্বচ্ছ যে তলদেশ পরিষ্কার দেখা যাচ্ছে, আর তার উপরে সরু সুতোর মতো প্রেমের সম্পর্কে বেঁধে রেখেছে এই স্যান্ডবার। চলতে শুরু করলো আমাদের স্পিড বোট। তীব্র গতি নিয়ে সে এগিয়ে চলল এরিয়াল বে জেটির দিকে। আর যতই আমরা এগিয়ে চললাম ততই সুন্দরী রস অ্যান্ড স্মিথ ও স্যান্ডবার থেকে আমাদের দূরত্ব বাড়তে থাকলো। বিদায় তোমাদের, ভালো থেকো তোমরা। তোমাদের কথা আমি গোটা বিশ্ববাসীকে জানাবো, কথা দিলাম। আন্দামান বেড়াতে গেলে একটা অ্যাপ অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। সেটা হচ্ছে টাইডস অ্যান্ড কারেন্টস। আমার অ্যাপটা আগেই ডাউনলোড করা আছে, তাই সরাসরি অ্যাপের মধ্যে ঢুকলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যালকাটা গার্ডেন ব্রিজ, ডায়মন্ড হারবার, বিভিন্ন পোর্টের এখানে নাম লেখা রয়েছে। তো তোমরা এখানে লিখবে পোর্ট কর্নওয়ালিস। দেখো আন্দামান আইল্যান্ডস পোর্ট কর্নওয়ালিস। এখানে গেলে যাওয়ার পরে এইরকম একটা ফিচার্স পাবে। দেখো টাইডের এখানে হাই টাইড লো টাইড দেখানো হয়েছে টাইম অনুযায়ী। এই মুহূর্তে সকাল 5টা 8 AM, উচ্চতা থাকবে 1.74 মিটার। আবার এটা উচ্চতা কমে গিয়ে ওই দিনেই 12টা 14 PM দাঁড়াবে 1.17 মিটার কমে গিয়ে। এই অ্যাপটা যদি তোমরা ইনস্টল করো তাহলে আন্দামানে বিভিন্ন দ্বীপে যাওয়ার ক্ষেত্রে একটু সুবিধা পাবে। এই দেখো পরপর ডেট অনুযায়ী 28 তারিখ 29 তারিখ পরপর দেওয়া। এখানে খেয়াল করে দেখো
হাই টাইড আর লো টাইডের উচ্চতা খুব ওঠানামা করছে, তার কারণ অমাবস্যা এই সময়টা, অমাবস্যার একটু আগে দেখো হাই টাইডের উচ্চতা 2.7 মিটার আর লো টাইডে সেটা চলে আসছে 0.84 মিটার। তাই হাইটের এই উচ্চতার হ্রাসবৃদ্ধিটা আন্দামানের বিভিন্ন দ্বীপে যাওয়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। বিশেষ করে যেটা বলার, ডিগলিপুরে রস অ্যান্ড স্মিথ এবং তাদের কানেক্টিং যে স্যান্ডবারটা আছে ওটা জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় জেগে ওঠে। তো সেক্ষেত্রে তোমরা কোনো একটা টাইম নিশ্চয়ই যেতে পারবে। তো সেক্ষেত্রে জোয়ারে গেলে তোমরা রস দ্বীপে যাওয়ার পারমিশন পাবে না, তখন ম্যাক্সিমামটাই ডুবে থাকে স্যান্ডবারটা। আবার যদি ভাটাতে যাও পুরোটাই জেগে থাকবে, সেক্ষেত্রে স্যান্ডবারটা অল্প জলে ডুবে আছে তার উপর দিয়ে হালকাভাবে হাঁটা সেটাও কিন্তু পসিবল হবে না। তাই আমরা এমন টাইম চুজ করেছিলাম যেটা জোয়ারের জাস্ট একটু পরে আমরা এরিয়াল বে জেটি থেকে আমরা স্পিড বোট ভাড়া করে আমরা রস অ্যান্ড স্মিথে যাই। সেক্ষেত্রে আমরা স্যান্ডবারটার অর্ধেকটা জলমগ্ন পেয়েছিলাম, অর্ধেকটা শুকনো পেয়েছিলাম, এবং সেই জলমগ্ন জায়গাতে গিয়ে আমরা যথেষ্ট মজা করতে পেরেছি। আর 2-1 ঘন্টার মধ্যেই সেই জলটা নেমে গিয়ে ভাটাতে চলে যায়, যার ফলে আমরা ভাটার আনন্দটা নিয়েছিলাম এবং স্যান্ডবারটা পুরো জেগে উঠেছিল এবং রস দ্বীপে যাওয়ার পারমিশন পাওয়া গেছিল। সেই কারণে তোমরা রস অ্যান্ড স্মিথ যাওয়ার ক্ষেত্রে যেটা করবে, হাই টাইডের জাস্ট 1 ঘন্টা পরে তোমরা রওনা দাও। সেক্ষেত্রে তোমরা জলও কিছুটা পাবে আর ভাটাতেও রস দ্বীপে যেতে